আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যখন পড়তেছিলাম কানেকশনের স্ট্রেংথ, ব্যাপারটা ছিল বেয়ারিং, প্লেটের বেয়ারিং এর ব্যাপারটা, এবং এই ব্যাপারটা পুরোটাই কি আমার প্লেটের স্ট্রেংথ এবং প্লেটের থিকনেস এর উপর নির্ভর করতেছিল, এবং কানেক্টিং বোল্ট গুলো আমার প্লেটের কোন প্রান্তে অবস্থিত সেইগুলোর উপর নির্ভর করতেছিল। তিনটা ফ্যাক্টর ছিল, একটা হচ্ছে তোমার এলসি বা ডিসটেন্স ফ্যাক্টর, দ্যাট ইজ পজিশন অফ দ্য বোল্টস। সেকেন্ডলি ছিল আমাদের বেয়ারিং ক্যাপাসিটি, অর্থাৎ আমরা যে প্লেটটা ইউজ করছি ওই প্লেটের ক্যাপাসিটি কত, আর একটা ছিল প্লেটের থিকনেস কত। মোটামুটি এই তিনটা জিনিস দিয়ে ছিল। আরো কিছু ছোটখাটো ফ্যাক্টর ছিল, যেমন বোল্টের ডায়ামিটার, ডায়ামিটার যত বেশি হবে কি স্ট্রেস তত কম হবে, ওইরকম কিছু ফ্যাক্টর ছিল। বাট বোল্টের স্ট্রেংথের সাথে কোনো ডিরেক্ট রিলেশন ছিল না, যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলতেছিলাম যে বেসিক একটা বড় অংশ হচ্ছে বোল্টের শেয়ার। যখনই কানেকশন আসবে তখনই আমার বোল্টে শেয়ার স্ট্রেস আসবে, শেয়ার আসবে, এবং সেই শেয়ারটাই আমাকে বোল্ট রেজিস্ট করতে হবে। এখানে বোল্টে কোনো টেনশন বা কম্প্রেশন আসে না, বোল্টে যেটা আছে সেটা হচ্ছে অনলি শেয়ার। শুরুতে বলা হচ্ছে while bearing strength is independent of the type of fastener, fastener মানে কি বোল্টে, shear strength is not, shear strength কি আমার ফাস্টেনারের উপর স্বাধীন না, ডিপেন্ডস অন ফাস্টেনার বা বোল্টের উপর নির্ভরশীল। আমরা লাস্ট ক্লাসে দেখতেছিলাম যে একটা বস্তু যখন আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে যে একটা বোল্ট যখন আমরা চিন্তা করব, কানেক্টিং প্লেটে যখন বোল্ট থাকবে এবং সেখানে যদি কানেকশন থাকে, তাহলে আমাদের এই জায়গায় যে স্ট্রেসটা আসে বোল্টের মাঝখানে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস, এবং এটা ফোর্সটা কত, পি ফোর্সটা কত, স্ট্রেস ইনটু এরিয়া, শেয়ার স্ট্রেন্থে যতটুকু এরিয়া এখানে আছে, এরিয়াটা সহজ, যে সার্কেল অংশ 1/4 পাই ডি স্কয়ার, আমরা বলতে পারি এ বি। বি হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দা আনথ্রেডেড পার্ট অফ দ্য বোল্ট। কারণ বোল্ট একটু ঝামেলা আছে, বোল্টে কি কিছু থ্রেডেড এবং আনথ্রেডেড অংশ থাকে, তাই না? যখন থ্রেডেড থাকে কিছু অংশ কি তোমার খাঁজ কাটা, থ্রেডেড মানে কি খাঁজ কাটা থাকে, কিছু খাঁজ কাটা থাকে। আমাদের টার্গেট হচ্ছে যে অংশটা তোমার, যেহেতু যে অংশটা খাঁজ কাটা বা এভরি ফেব্রিক আছে সেই জায়গায় আমরা কি ক্রস সেকশনাল এরিয়া বের করতে পারবো, ডায়ামিটার বের করতে পারবো না। আমাদের সহজের জন্য ফুট যেটা বলছে সেটা বলছে, ফুট বলছে তুমি যেখানে সহজে পারো, দ্যাট ইজ আনথ্রেডেড পোরশনে তুমি এরিয়াটা কনসিডার করো। এখন আমাদের কোশ্চেন হইতে পারে যে আমি তো আনথ্রেডেড অংশে এরিয়া কনসিডার করলাম, বাট যেই জায়গায় আমার স্ট্রেসটা আসে বা যেখানে শেয়ারটা হয় সেই জায়গাটা থ্রেডেড। তো কোড যেটা বলছে সেটা বলছে যে এই যে আনথ্রেডেড অংশের এরিয়া তুমি বের করতেছো, বাট তুমি শেয়ার ফেলুর হচ্ছে তোমার থ্রেডেড অংশে, তাহলে এই জিনিসটা কনসিডারের জন্য কোড যেটা হচ্ছে তোমার স্ট্রেস কমাই ফেলছে, স্ট্রেংথ কমাই ফেলছে। যে আমরা একটু পরে দেখবো আমরা যে অ্যালাবল স্ট্রেংথ থ্রেডেড অংশের জন্য কমাই ফেলা হয়েছে, এটা কোডে এরিয়াতে না কমে কিসে কমেছে, অ্যালাবল স্ট্রেসে কমেছে। এটা খেয়াল রাখো যে এখানে আমি এরিয়াটা নিব আনথ্রেডেড অংশ, আর স্ট্রেসটা নিব হচ্ছে এ অংশ। যাই হোক, তাহলে আমরা এটা এরিয়া ফোর্স যদি হিসাব করি বা নমিনাল ক্যাপাসিটি যদি হিসাব করি, একটা হচ্ছে তোমার নমিনাল শেয়ার স্ট্রেংথ এফ এন বি, নমিনাল শেয়ার ভি দিয়ে শেয়ার বোঝাচ্ছে, আর এ বি হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ আনথ্রেডেড অংশ, মানে এই জায়গার হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এটা আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে বুঝতে পারছি। তো আমাদের বোল্টের জিনিসগুলো আছে, আমাদের তিন ধরনের বোল্ট আছে। একটু ইয়েতে আসি, তিন ধরনের বোল্ট আছে। একটা হচ্ছে A307, এই বোল্টটা খুব আগে থেকে খুবই ইউজ করা হতো, A307। তারপর আছে গ্রুপ এ, তারপর হচ্ছে গ্রুপ বি। এই তিন ধরনের বোল্ট আছে, এবং তিন ধরনের বোল্টের জন্য তোমার শেয়ার স্ট্রেংথ খুব ফিক্স করে দেওয়া আছে যে এটা শেয়ার স্ট্রেংথ কত হবে। যেমন A307 যেই বোল্ট সেটার হচ্ছে তোমার 27 এভি, বি হচ্ছে আনসার অংশ এরিয়া 27, মানে শেয়ার 27 কেএসআই, আর এবিটা হচ্ছে কি এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। এখানে স্ট্রেস হচ্ছে 54 অ্যালাবল থ্রেড। কিন্তু এখানে গ্রুপ এ তে দেখো দুইটা কথা লেখা আছে, থ্রেডস ইন প্লেন অফ শেয়ার, অর্থাৎ যদি যে জায়গায় আমার ফেলুরটা হবে বা শেয়ারটা হবে সেই জায়গায় যদি তোমার থ্রেড থাকে তাহলে স্ট্রেসটা হবে, অ্যালাবল স্ট্রেস হবে 54। আর ওই জায়গায় যদি থ্রেডস না থাকে, থ্রেডস নট ইন প্লেন অফ শেয়ার,
সেই জায়গায় ডাবল স্ট্রেস হবে 68। তারপর গ্রুপ বিটা স্ট্রেংথ হাই একটু হায়ার স্ট্রেংথ, সেই জায়গায় যে থ্রেডস যদি থাকে 68। এই অংশটা একটু আমি একটু এক্সেলে দেখাই, মানে একটু সহজ করার জন্য যে এটা কিভাবে আসবে। খুব সহজ। আমাদের তিন ধরনের বোল্ট আছে, একটা হচ্ছে A307 যেটা হচ্ছে কমনলি মানে বর্তমানের আগে বেশি খুব ইউজ করা হতো পুরাতন স্ট্রাকচার গুলোতে, আর বর্তমানে যেটা হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ হচ্ছে গ্রুপ বি। এই যে A307 যে বোল্ট গুলা যেটা দিয়ে তৈরি, সেই স্টিলের আলটিমেট স্ট্রেংথ হচ্ছে আলটিমেট স্ট্রেংথ আলটিমেট স্ট্রেংথ হচ্ছে এটা 60 কেএসআই। আর গ্রুপ এ যে বোল্টগুলো আছে সেগুলো আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 120 কেএসআই, এবং গ্রুপ বি যে বোল্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমার 150 কেএসআই। এগুলো স্টিল গুলো, গ্রুপ বি এর বোল্টগুলো 150 কেএসআই এর স্টিল দিয়ে তৈরি। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, একটু খেয়াল রাখো। এটা হচ্ছে তোমার কি আলটিমেট। পরবর্তীতে যে আমরা জানি যে বস্তুর আলটিমেট স্ট্রেংথটা কি শেয়ার স্ট্রেংথ থেকে ভিন্ন হয়। কোড যেটা বলছে শেয়ার স্ট্রেংথ হচ্ছে শেয়ার স্ট্রেংথ হবে 0.625 টাইমস অফ আলটিমেট, বা এটা বলতে পারি যে 62.5% অফ আলটিমেট স্ট্রেংথ। হ্যাঁ, ইউএস লিখে বললাম আলটিমেট। তাহলে শেয়ার স্ট্রেংথ কত হবে কোড অনুসারে? সেটা হবে তোমার 62.5%। দ্যাট ইজ আমরা এটাকে যদি 0.625 দিয়ে গুণ দেই, 0.625 দিয়ে গুণ দেই, তাহলে আমরা কি এটা অ্যালাবল শেয়ার স্ট্রেংথ পেয়ে গেলাম। শেয়ার স্ট্রেংথ সরি শেয়ার স্ট্রেংথ পেয়ে গেলাম। এটা হচ্ছে 0.625 হচ্ছে। তাহলে গ্রুপ এ A307 এর শেয়ার স্ট্রেংথ হচ্ছে তোমার A307 এর শেয়ার স্ট্রেংথ 37.5, গ্রুপ এ হচ্ছে 75। আচ্ছা, এইখানে তিনটা পেয়ে গেলাম। এখন কত হচ্ছে আরেকটা ফ্যাক্টর আছে কোড যেটা বলছে লেন্থ ফ্যাক্টর। লেন্থ ফ্যাক্টর লেন্থ ফ্যাক্টর হচ্ছে কানেকশনের লেন্থ যদি বড় হয়ে থাকে তাহলে এটাকে স্ট্রেংথ থাকে আরেকটু রিডিউস করা যায়, কারণ হচ্ছে এখানে ইসেন্ট্রিসিটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। লেন্থ ফ্যাক্টরের কোড বলছে যদি কানেকশন লেন্থ যদি তোমার 38 ইঞ্চির বড় হয়ে থাকে তাহলে লেন্থ ফ্যাক্টর হবে 0.75, আদারওয়াইজ 0.9। কানেকশন অর্থাৎ কানেকশনের লেন্থ যদি 38 ইঞ্চির বড় হয়ে থাকে, না এটা নরমালি এটা কি দেখাই যায় না, এটা 3 ফিটের বড় কানেকশনের লেন্থ, এটা নরমালি দেখাই যায় না। সো যেটা নরমালি দেখা যাচ্ছে লেন্থ সবগুলো কি 38 ইঞ্চির কম, তাহলে আমাদের লেন্থ ফ্যাক্টর গুলো সবগুলোর জন্য আমরা যা করব 0.9 হবে। আমরা লেন্থ ফ্যাক্টর দিয়ে কমে ফেললাম। লেন্থের কারণে তার কিছু কি স্ট্রেংথ কমে যাবে, কত পার্সেন্ট কমবে? 0.9 10% কমে যাবে, 0.90% থাকবে। বাট কানেকশন ইন কেস কিছু আমাদের আছে আন্ডারগ্রেডেড নলেজ দিয়ে ওই পরিমাণ ডিজাইন হবে না। একদম হাই স্ট্রেংথ আসলে সরি হাই লেন্থ 38 ইঞ্চির বড় আসলে তখন আমরা 0.75 ইউজ করার দরকার নাই এটা। তাহলে দেখছো আলটিমেটলি এখন আমাদের তিনটা স্ট্রেংথ চলে আসে। এইটা হচ্ছে এই এই পর্যন্ত সবগুলোর জন্য সমান। তারপরে দেখো থ্রেডস ইন প্লেন অফ শেয়ার, এই যে এই অংশটা পাইছি, এই যে তোমার গ্রুপ এ এর জন্য হচ্ছে তোমার 33.75, সরি A307 জন্য 33.75, গ্রুপ এ এর জন্য হচ্ছে 67.5, আর গ্রুপ বি এর জন্য 84। এই জিনিসগুলো হচ্ছে তোমার থ্রেডের জন্য আমরা এরিয়া কমাই নিই, তাই না? থ্রেডের জন্য এখন হচ্ছে কি যদি থ্রেডস ইন প্লেন অফ শেয়ার হয়ে থাকে তাহলে এই 67.5 হচ্ছে কি নিউ থ্রেড।
এটা হচ্ছে ফর নো থ্রেডস, ফর নো থ্রেডস, অর্থাৎ খাঁজ কাটা যদি না থাকে, বোল্টের যদি পেছনের স্ক্রু গুলা না শুরু হয়, তাহলে এটা কি স্ট্রেংথ হবে। গ্রুপ এ এর জন্য হচ্ছে 67.5, এটাকে বলা হয় 68 রাউন্ড আপ করে। আর এই গ্রুপ বি এর জন্য যেটা আছে তোমার 84.375, এটাকে রাউন্ড আপ করে বলা হয় 84। এই অংশে নো থ্রেডস, বাট ফর থ্রেডস এর জন্য কোড বলছে ফর থ্রেডস ফ্যাক্টর হচ্ছে 0.8। যদি থ্রেড থাকে অর্থাৎ খাঁজ কাটা থাকে, তাহলে আমরা এটাকে স্ট্রেংথ থেকে আরেকটু কমাই দিব। কত পার্সেন্ট কমাবো? 20% কমাবো। তো 80% থাকবে। তাহলে এটা স্ট্রেংথ ইনটু যদি আমরা 0.8 দেই, তাহলে থ্রেডের জন্য হেভিং থ্রেডস, হচ্ছে হেভিং থ্রেডস, এটাকেও কি আমরা সিমিলারলি 80% করে ফেলবো। গ্রুপ এ 307 যেটা আছে, ওটা যেটা বলতেছে ওরা থ্রেড থাকুক আর না থাকুক, যেহেতু এটা খুবই দুর্বল স্টিল, সেটাকে অটোমেটিকলি আরো কমাই ফেলতেছে, যে আরো সেফ থাকার জন্য যেটা সেরকম। এটা থেকে সরাসরি বলতেছে থ্রেড থাকুক আর না থাকুক, একটু খেয়াল রাখো। A307 এ যদি থ্রেড না থাকে, তাহলে আসার কথা ছিল কত? 33, আর থ্রেড থাকলে 27। কোড যেটা বলতেছে যে A307 এর জন্য কোড আমাকে ফিক্স করে দিচ্ছে যে তুমি থ্রেড আছে না না আছে এগুলো চিন্তা করার দরকার নাই, তুমি সরাসরি ইয়ে করবা, তুমি 27 থ্রেড আছে বলে চিন্তা করবা। এর কারণ হচ্ছে আগের দিনে আগেকার যে বোল্ট গুলো ছিল, প্রায় এগুলোর প্রায় সব জায়গায় কি তোমার পুরোটাই খাঁজ কাটা থাকতো। হ্যাঁ, পুরো সব সময় কি প্রায় থ্রেড থাকে A307, যেগুলো এখন আর কনস্ট্রাকশনে ইউজ করা হয় না। তো এই জন্য কোড বলছে A307 এর ইউজুয়াল প্র্যাকটিস ছিল সব জায়গায় থ্রেড থাকা, সো সে সরাসরি থ্রেডের হিসাব করবে। আর বর্তমানে গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে বোল্টগুলো আছে, এগুলো যদি থ্রেড না থাকে, তাহলে 67.5 কে 68 লিখতেছি, আর 84.384 লিখতেছি। হ্যাঁ, তাহলে এ অনুসারে সে বলতেছে এটা আমার স্ট্রেংথ হিসেবে এসে মিললে 54, একদম রাউন্ড ফিগার করা হচ্ছে 68। এইভাবে হচ্ছে কোডের আমরা এতক্ষণ যে পেজটা দেখতেছিলাম, এই স্ট্রেংথ গুলা আসছে। ওকে, তার কোনো কোশ্চেন? না স্যার। তাহলে আমাদের নমিনাল স্ট্রেংথ নিয়ে আর কোনো ঝামেলা নাই। পরীক্ষার সময় থাকবে গ্রুপ। এখন গ্রুপ এ আর গ্রুপ বি বলতে কি বুঝো? গ্রুপ এ হচ্ছে আমরা যখন ডিজাইন করব, তখন আমাদের মেইন টার্গেট থাকবে গ্রুপ এ দিয়ে ডিজাইন করা। গ্রুপ এ দিয়ে কেন ডিজাইন করবো? স্ট্রেংথ বেশি থাকার পরও গ্রুপ এর হচ্ছে একটু প্রাইসটা কম। গ্রুপ এটার প্রাইসটা কম, আবার একটু কখন গ্রুপ এ থাকবে? যখন দেখবো গ্রুপ এ দিলে আবার বোল্টের সংখ্যা এত বেশি আসতেছে যে আমি জায়গা দিতে পারতেছি না, বা প্লেটে কানেকশন প্লেট বড় করতে হচ্ছে, স্ট্যান্ডার্ড থেকেও বড় হয়ে যাচ্ছে আমার তোমার কানেকশন প্লেট বা গ্যাসের প্লেটের সংযোগ স্থলটা, তখন হচ্ছে আমরা গ্রুপ বি তে যাবো। যখনই ডিজাইন করবো টার্গেট থাকবে শুরুতে গ্রুপ এ দিয়ে কাজ সারা, তারপর হচ্ছে গ্রুপ বি। আর A307 আর এখন এক্সিস্ট করে না। এবং গ্রুপ এ তে দেখো আমাদের এখানে কয়েকটা বোল্ট আছে, ASTM A325, F1852, A352, A354। গ্রুপ বি তে দেখছো কয়েকটা আছে। তো আমাদের আন্ডার গ্রেডের জন্য এই বাকিগুলা যে এগুলো প্রত্যেকটা একটা অর্থ আছে, যে কোনোটা বেশি টরশন নিতে পারে, হ্যাঁ, বা কোনোটা বেশি তোমার টেম্পারেচার বেশি ইয়ে সহনীয় হয়ে থাকে। So, ওই স্ট্রেংথ একই, বাট এডিশনালি মানে আরেকটু ট্রিটমেন্ট করা আছে, যাতে কি বিভিন্ন, যেমন অনেক জায়গায় আছে কি টেম্পারেচার, হাই টেম্পারেচারে মনে করো তোমার গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে ওয়্যার হাউস ইয়াতে তোমার ড্রাইং হাউসে
ওইখানে অনেক টেম্পারেচার, ওইখানের জন্য একটু ট্রিটমেন্ট করে মনে করো কোন একটা বানানো হয়। আবার কখনো কি তোমার টরশন কানেকশনে টরশন আছে, তখন ওই টরশন নেওয়ার জন্য আরেকটু স্পেশাল করা হয়। তো এগুলো আর আমাদের কোনো কাজ না, আমরা কাজ হচ্ছে গ্রুপ এ আর গ্রুপ বি, ওই কমপ্লেক্স অ্যানালাইসিস আমাদের আন্ডারগ্রেডে আর করতেছি। আজকে যে প্রবলেমটা দেখবো, শুরুর যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে গত ক্লাসেরটা আবার রিভাইজ একটু দিতে হবে, আজকেরটা আবার একটু দেখতে হবে। দুটা মিলে আমাদের বইয়ের এক্সাম্পল মেবি 7.2। আমাদের একটা কানেকশন দেয়া আছে গাছের প্লেট এবং কানেক্টিং প্লেট দুইটা, এবং দুইটারই কি দেয়া আছে, যেমন কানেক্টিং প্লেটের হচ্ছে থিকনেস হচ্ছে 7/16, কানেক্টিং প্লেটের থিকনেস 7/16, আর তোমার উইথ হচ্ছে 2.5 ইঞ্চি, আর গাছের প্লেটের থিকনেস হচ্ছে 3/8 ইঞ্চি। এবং কতটার মতোই দেখো ইজ ডিসটেন্স দেয়া আছে, যে দুইটার ইজ ডিসটেন্স হচ্ছে 1.5 ইঞ্চি লেফট সাইড রাইট সাইড, এবং মাঝখানে যে সেন্টার ডিসটেন্সটা সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার হোল ডিসটেন্স 3 ইঞ্চি, আর বোল্টের ডায়ামিটার দেয়া আছে 3/4 ইঞ্চি বোল্ট। Determine the strength of the connection shown in figure based on bearing and shear. আমাদের বেয়ারিং এর জন্য এবং শেয়ারিং এর জন্য করতে হবে ফর দ্য ফলোইং বোর্ডস, এই বোর্ড গুলোর জন্য। এখানে দুইটা বোর্ড, পরীক্ষার সময় এত সহজ আসবে না, অবশ্যই বোর্ডের সংখ্যা বেশি আসবে, প্লাস দুই পাশে ইজ ডিসটেন্স সেম এরকম আসবে না যে ইজ ডিসটেন্স সেম। এখানে কিছু সিমেট্রিক থাকাতে কিছু সুবিধা পাবো আমরা, তো সেই সুবিধাটা নিয়েও শিখবো। আমরা একটু কানেকশনটা একটু ভালো করে দেখি, হ্যাঁ, যাতে বারবার এই পেজে না আসতে হয়। তো একটু খেয়াল করে দেখো থিকনেস কার বেশি, গাছের প্লেট না তোমার কানেক্টিং প্লেট? থিকনেস কোনটা বেশি? এটা থিকনেস বেশি, এটা বেশি মোটা না এটা বেশি মোটা? গুরুত্বটা চুপ হয়ে গেলে। এটা হচ্ছে 7/16, এটা হচ্ছে 3/8। তাই এটা যদি দুইটা গুণ দেয়, এটা কি দুইটা গুণলে 6/16 হবে, তাই না? আর এটা হচ্ছে 7/16, তাহলে কি আমার কানেক্টিং প্লেটটা কি থিকনেস বেশি। এখানে আমরা একটু সুবিধার জন্য বলতেছি যে আমাদের কানেক্টিং প্লেট এবং গাছের প্লেটের মধ্যে আমরা দেখতেছি কানেক্টিং প্লেটের থিকনেসটা বেশি। বা এখানে দেখো ইজ ডিসটেন্স যেটা আছে, ইজ ডিসটেন্স কি দুটারই সেম। যেমন কি কানেক্টিং প্লেটের জন্য বেয়ারিং হচ্ছে এই জায়গা একবার, আরেকবার হচ্ছে এই জায়গা। কানেক্টিং প্লেটের জন্য এই দুটো হচ্ছে বেয়ারিং। আর আমি যদি তোমার ইয়ের জন্য দেখি, গাছের প্লেটের জন্য বেয়ারিং হচ্ছে এই বরাবর আর এই বরাবর, তাই না? তো দুই জায়গায় যে আমার বেয়ারিংটা কোথায় হচ্ছে, এই জায়গায় একবার এই জায়গায় হচ্ছে আরেকবার এই জায়গায় হচ্ছে। বাট দুই জায়গার জন্যই কি আমার বেয়ারিং এর লেন্থটা সেম, দুই প্রান্তের জন্য বেয়ারিং এর লেন্থ সেম, মাঝেরটার জন্য কি আমার বেয়ারিং এর লেন্থ সেম। তো এখানে একটু খেয়াল করো, আমরা একটু শর্টকাট ইউজ করবো, এই জন্য বলতেছি যে বেয়ারিংটা সেম, কানেকশনের জন্য বেয়ারিং হচ্ছে এই অংশটা একবার, যে যদি এই কানেক্টিং প্লেটটা ছিঁড়ে যায় তাহলে বোল্টটা কি একবার এদিক দিয়ে ছিঁড়বে, আরেকবার এই বোল্টটা হচ্ছে এই বরাবর ছিঁড়বে কানেক্টিং প্লেটে। আবার যদি তোমার ইয়ে হয়ে থাকে, গ্যাসের প্লেটের জন্য ছিঁড়ে থাকে, তাহলে গ্যাসের প্লেটের জন্য একবার ছিঁড়বে এ বরাবর আর একবার এ বরাবর। অর্থাৎ এই প্লেটটা যদি এদিকে বের হয়ে আসে তাহলে বোল্ট দুটো এদিকে বের হয়ে যাবে। তো দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমার ইজ ডিসটেন্স ও 1.5 ইঞ্চি করে, আর মিডল যে ডিসটেন্সটা আছে বোল্ট টু বোল্ট স্পেসিং সেটাও 3 ইঞ্চি করে। তাহলে এই দুইটা ক্ষেত্রে কি আমার ক্যালকুলেশন অলমোস্ট সেম এক্সেপ্ট থিকনেস। তাহলে বুঝতেছি যে থিকনেস হচ্ছে কানেক্টিং প্লেটেরটা বেশি, তাহলে গভর্ন করবে কারটা? অবশ্যই গাছের প্লেটেরটা গভর্ন করবে। এই জিনিসটা যদি না বোঝো তাহলে পরীক্ষার সময় কি একবার গাছের প্লেট আর একবার কানেক্টিং প্লেট করতে হবে, যদি সিমেট্রিক এর বেনিফিট না নিতে পারো। আবার যে সবসময় সিমেট্রিক হবে তাও না। এই অঙ্কের জন্য আমরা দেখতেছি যে ইজ ডিসটেন্স কানেক্টিং প্লেটের জন্য এবং গাছের প্লেটের জন্য সেম, বাট আমার গাছের প্লেটের থিকনেস কম, তাহলে ভালনারেবল হবে গাছের প্লেট। বুঝাতে পারছি?
জি স্যার। আমরা শুধু গাসেট প্লেটের নিয়ে বেয়ারিংটা দেখব। The connection can be classified as simple connection, but each fastener can be considered to resist an equal share of load. Because the bearing strength will be same for A, B, and C, it will be calculated first. Bearingটা আচ্ছা, so আমরা bearingটা দেখবো. So since the each distances are same for both the tension member and the gusset plate, the bearing strength of the gusset plate will control because it is thinner than the tension member. Gusset প্লেটটা কন্ট্রোল করবে কারণ এটা হচ্ছে থিনার বা পাতলা, এটা হচ্ছে ধরুন পাতলা যেহেতু ইজ ডিসটেন্স সেম, সো গাসেট প্লেটটা কি আমার কন্ট্রোল করবে, এটাই লেখা হচ্ছে। ফর বেয়ারিং স্ট্রেন্থ কম্পিউটেশন ইউজ এ হোল ডায়ামিটার। আমরা জানি হোল ডায়ামিটার হচ্ছে কি বোল্টের যে ডায়ামিটার তা থেকে 1/60 ইঞ্চি বড়, তাহলে হোল ডায়ামিটার হলে 3/4 প্লাস 1/60 13/60। তো আমাদের প্রথম দরকার হচ্ছে এই ডিসটেন্স, আমরা জানি বেয়ারিং হয় এই বরাবর, তাহলে বেয়ারিং কত হবে 1.5 মাইনাস h/2। সেকেন্ডের জন্য যে আমাদের বেয়ারিং হবে 3 মাইনাস এ পাশে h/2 ওই পাশে h/2, দ্যাট ইজ কি h। ফর হোল নিয়ারেস্ট টু ইজ দ্য গাসেট প্লেট, গাসেট প্লেটের জন্য আমরা কোনটা চিন্তা করব বলতো, গাসেট প্লেটটা যদি বের হয়েছে আমরা এই প্রথমে ইজ ডিসটেন্স চিন্তা করব এইটা, যেহেতু শুধু গাসেট প্লেট করতেছি আমাদের ইজ ডিসটেন্স হচ্ছে এইটা এবং সেটা হচ্ছে 1.5 মাইনাস h/2। এবং এই যদি হয় তাহলে আমাদের গত ক্লাসের মতে আমাদের নমিনাল স্ট্রেংথ হচ্ছে 1.2 LCTFU। 1.2 LC তো পেয়ে গেলাম এখান থেকে, 1.2 টি হচ্ছে থিকনেস, গাসেট প্লেটের থিকনেস 3/8 ইঞ্চি, আর FU আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 58। 58 কেন পাইলাম বলো তো, এই প্লেটের স্ট্রেংথ, তাই না? এই প্লেটের স্ট্রেংথ আমাদের দেয়া ছিল 58 কেএসআই বেয়ারিং। 58 টা কিন্তু বেয়ারিং, ওকে, বেয়ারিং এর ক্যাপাসিটি হচ্ছে 58 কেএসআই, আলটিমেট ক্যাপাসিটি হচ্ছে আলটিমেটলি ইজের যে ইয়াটা থাকবে সেটার ক্যাপাসিটি হচ্ছে 28.55। আবার এটার একটা আমাদের লিমিট ছিল যে এক্সেসিভ ডিফরমেশনের জন্য আমাদের একটা লিমিট ছিল 2.4 DTFU। তো 2.4 DTFU হলো 39 আসতেছে, আর আমাদের অ্যাকচুয়ালি ফেলিউর হয়ে যাবে 28.55। সো আমরা এক্সেসিভ ডিফরমেশন না, আমাদের ফেলিউরটাই কন্ট্রোল করবে, তাহলে ইউজ RN ইকুয়াল টু 28.54 ফর দিস হোল। কোন বোল্টের জন্য? এই বোল্টের জন্য আমরা বুঝছি, গাসেট প্লেট তো ছিঁড়ে যাবে, সো এই বোল্টের জন্য। সেকেন্ডের জন্য আমরা চলো সেকেন্ড অংশটা, ফর দ্য আদার হোল, সেকেন্ড দ্বিতীয় হোলের জন্য আমাদের ক্লিয়ার ডিসটেন্স হচ্ছে s মাইনাস c 3 বিয়োগ h, মানে দুই পাশে h/2 করে কি h। Rn ইকুয়াল টু হচ্ছে 1.2 LCTFU, LC তো এখানে, T হচ্ছে গাসেট প্লেটের থিকনেস, FU হচ্ছে আলটিমেট তোমার বেয়ারিং ক্যাপাসিটি, আপার লিমিট হচ্ছে 2.4 DTFU, আপার লিমিট হচ্ছে 39, আমাদের আসছে 57। তো আমরা বুঝতেছি 57 এ গেলে সে ছিঁড়ে যাবে, বাট 39 ক্রস করলে সে এক্সেসিভ ডিফরমেশন হবে, কানেকশনে কি পুরো বিস্তৃত অবস্থা চলে আসবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা 39 কে কন্ট্রোল করব, 39 টাই অ্যাকসেপ্ট করব, 57 এ যাইতে পারবো ক্লাসের মতো। এখন আমাদের অঙ্কে আসি, অঙ্কে একটা হচ্ছে বেয়ারিং এর জিনিসটা ক্যালকুলেট করলাম, তারপর হচ্ছে শেয়ার স্ট্রেংথ করতে হলে আমাদের তিনটা ক্ষেত্র দেয়া আছে এ বি সি। এ তে হচ্ছে 307 ভোল্ট, বি তে হচ্ছে গ্রুপ এ থ্রেডস ইন প্লেন অফ শেয়ার, সি তে হচ্ছে গ্রুপ এ থ্রেডস নট ইন প্লেন অফ শেয়ার। অলমোস্ট সেম ক্যালকুলেশন, আমরা জাস্ট এটা দেখি তারপর বি এর হাফ দেখব। এই ক্ষেত্রে ভোল্টেজ শেয়ার গুলো কি অবশ্যই সিঙ্গেল শেয়ার হবে, নমিনাল স্ট্রেংথ হবে Rn সমান FNB/AB। সো এর জন্য দ্যাট ইজ এ 307 ভোল্টের জন্য আমাদের FNB কত 27, অলরেডি আমরা এটা দেখে ফেলছি। আর AB হচ্ছে আমরা আনথ্রেডেড অংশ বের করব, দ্যাট ইজ আমরা D ধরব, ভোল্টের ডায়ামিটার 3/4 ইঞ্চি। সো এতে ক্রস সেকশনাল এরিয়া পেয়ে গেলাম 0.44 এর 307 এর জন্য, তাহলে Rn সমান হবে FNB/AB, FNB হচ্ছে 27, AB হচ্ছে 0.4, 11.93 কি।
তো একটা বোল্ট আমার শেয়ারে কত নিতে পারবে 11.93, এটা যে কোনো বোল্ট, অর্থাৎ 1 নাম্বার বোল্ট আর 2 নাম্বার বোল্ট, এই বোল্ট ধরি আর এই বোল্ট ধরি, দুইটা বোল্টের কি শেয়ার রেজিস্ট্যান্স সেম আসবে। সো এক নাম্বার বোল্টও কি 11.93 তে ফেল করবে, 2 নাম্বার বোল্টও কি 11.93 তে শেয়ারে ফেল করবে যদি 307 বোল্ট দিই। দিস ভ্যালু ইজ, তাহলে আমাদের, এবং বেয়ারিং এর জন্য এখন আমাদের দেখতে হবে, এখানে 11.93 চাইছি পাইছি, বেয়ারিং এর জন্য কত, দুইটা বোল্টের মধ্যে বেয়ারিং কত। প্রথম এই যে বোল্ট সেটার বেয়ারিং হচ্ছে 28, আর মিডল সেকেন্ড যে বোল্টটা সেটা হচ্ছে তোমার তোমার 39। তো 28 আছে তোমার বেয়ারিং এর জন্য, 39 আছে বেয়ারিং এর জন্য, বাট শেয়ার হয়ে যাচ্ছে তোমার 11.93। তাহলে কোনটা কন্ট্রোল করবে, অবশ্যই কি আমার শেয়ার কন্ট্রোল করবে। তাহলে আমরা দুইটা ভোল্টে কি কোনো ভোল্টে 11.93 বেশি নিতে পারবে না। তাহলে আমাদের নমিনাল ক্যাপাসিটি হচ্ছে 11.93 প্লাস 11.93, দুইটা ভোল্টেরই। তো শেয়ারের ক্যাপাসিটি আর বেশি হয়ে আমার কোনো বেনিফিট আসতেছে না। সো আমাদের নমিনাল ক্যাপাসিটি হচ্ছে 23.86। একটু খেয়াল রাখবা, যদি এখানে মনে করো আমাদের 30 চলে আসতো, কথার কথা যে 30 চলে আসছে, 30 চলে আসতো কি আমরা 30 দিতে পারতাম না, তখন হচ্ছে কি আমার বেয়ারিং গুলা কন্ট্রোল করতো, যে এখানে আমার বেয়ারিং তো 28.55 আছে। 28.55 এর উপরে যদি বেয়ারিং ফেল করে যায়, তাহলে আমি কি এখানে শেয়ারটা কন্ট্রোল করবো না, তখন বেয়ার কন্ট্রোল করবে। বাট এখন যেটা হচ্ছে আমাদের শেয়ারিংটা কন্ট্রোল করতেছে, শেয়ারিংটাই কি আগে হবে, যেটা আগে হবে, যে ফেলুরটা আগে হবে, আমরা সেটাই সবসময় নেই। তারপর এলআরএফডি আর এএসডি তে একটা হচ্ছে 70% আর একটা হচ্ছে 50%, একটা 75% একটা 50%। তো এটা তোমরা দেখলে বুঝবা, হয়ে নিয়ে যাচ্ছি না। এখন হচ্ছে গ্রুপ এ বোর্ড যদি ইউজ করি, এখন বি কেস হচ্ছে কি গ্রুপ এ থ্রেডস ইন প্লেন অফ দ্য শেয়ার, তাহলে থ্রেড যদি থাকে কি আমার স্ট্রেংথ একটু কম হবে, এবং সেটা কত হবে আমরা একটু আগে দেখছি, সেটা হচ্ছে মানে 54 আসবে, তাই না। For group A boards with threads in the plane of share, thread থাকলে কি স্ট্রেংথ একটু কম আসে, সেটা কত আসে 54 কে আসে, আর থ্রেড না থাকলে কত 68, আমরা অলরেডি একটু আগে দেখে ফেলছি। তাহলে আরএন সমান আছে এফএনবি এবি, এবিটা নতুন করে করতেছি না, এবি তো ক্রস সেকশন এরিয়া সেম থাকবে, তাহলে 23.86। এবং পার্ট এ তে যেটা দেখছি আমাদের, যে আমাদের বেয়ারিং এর জন্য ছিল 28.55 আর 39। সো এই ক্ষেত্রেও কি আমাদের শেয়ারটা গভর্ন করলো, এবং শেয়ারের জন্য ক্যাপাসিটি একটা বোল্টের জন্য 23.86, দুইটার জন্য যোগ করে ফেললাম, কাজ শেষ। তারপরে এলআরএফডি আর এএসডি তে এলাবর স্টোন তার ডিজাইন স্টোন বের করে ফেললাম। ওকে, বা গ্রুপ সি যদি হয়ে থাকে, একটু খেয়াল করো, গ্রুপ সি তে তোমার এফএনবি কত আরএন আসতেছে, তোমার এফএনবি হচ্ছে 68 কে আছে, কারণ এখানে কি থ্রেড গুলা থ্রেড নেই, থ্রেড যদি না থাকে কি আর 80% দিয়ে 20% কম হবে না, 0.8 দিয়ে গুণ হবে না, 68 কে আছে। যদি 68 কে আছে হয়ে থাকে, তাহলে আমার নমিনাল ক্যাপাসিটি আছে 30.04। 30.04 নমিনাল ক্যাপাসিটি আছে দুইটারই, বাট আমরা জানি যেটা আমাদের প্রান্তে ছিল বা যেটা এজে ছিল, এজে ছিল, সেই এজেরটার হচ্ছে তোমার 28.55 এর কিসে বেয়ারিং এ ফেল করে ফেলবে। সো আমি তাকে শেয়ারিং এর জন্য 30 দিতে পারবো না, বাট যেটা মাঝখানে ছিল বা 2 নাম্বার যে বোল্টটা, সেটা আসলে 1 নাম্বার যে বোল্টটা, সেই বোল্টটা হচ্ছে তোমার 39 নিতে পারবে। দেখেন আমাদের ঝামেলা হচ্ছে, খেয়াল করো, একটু বুঝার খেয়াল করো, যে আমাদের দুইটা বোল্ট, প্রথম বোল্টটা আমরা যদি এখানে লিখি, এটা বেয়ারিং এর জন্য 28 লিখি, আস্তে ধীরে দিই, সবাই তো একসাথে বুঝবো না। এটা প্রথমটা বেয়ারিং এর জন্য হচ্ছে 28 এ ফেল করতেছে, সরি বেয়ারিং তো এটা না, এটা হচ্ছে গাছের প্লেট, তো এটা হচ্ছে 39.15 এ ফেল করতেছে এক নাম্বার বোল্ট। সিমিলারলি দ্বিতীয় যে বোল্টটা আছে, সেই বোল্টটা বেয়ারিং এর জন্য ফেল করতেছে হচ্ছে তোমার 28.55। আবার আমরা শেয়ার স্ট্রেন্থ যখন দেখছি, তখন বোল্ট 1 and 2 দুটাই কি তোমার শেয়ার ক্যাপাসিটি হচ্ছে, শেয়ার হচ্ছে তোমার
30.04। এখন বলো আমরা কোনটা এলাও করবো, তাহলে এক নাম্বার তাহলে এক নাম্বার বোল্ট কি, এক নাম্বারটা হচ্ছে বেয়ারিং এর জন্য 39, শেয়ারের জন্য 30। দুইটা কেসে দুইটা স্ট্রেন্থ, তাহলে আমি কোনটা নিব? বেয়ারিং এর জন্য 39, শেয়ারিং এর জন্য 30। তাহলে কি আমি ছোটটা নেব 30.04। আর দুই নাম্বার বোল্ট বেয়ারিং এর জন্য 28.55 আর শেয়ারের জন্য 30.04। তাহলে আমি কোনটা নিব? যেটা ছোট, 28.55। তাহলে আলটিমেট ক্যাপাসিটি হবে কত? এই দুইটা যোগফল। বুঝাইতে পারছি? জি স্যার। গুড। বুঝতে ভালো লাগে, পরীক্ষার সময় না সব দিক উল্টা। আচ্ছা দেখ, আর হবে না পরীক্ষা, একটু পড়াশোনা করে। হ্যাঁ, হয়ে গেল। তাহলে 28.55 প্লাস 30.04 হচ্ছে তোমার এক নাম্বার। দুই নাম্বার বলটা হচ্ছে তোমার শেয়ার বেয়ারিং এ, আর এক নাম্বার বলটা হচ্ছে শেয়ার। তারপরে তোমরা ক্যাপাসিটি দেখবে। তারপর অনেক সময় পরীক্ষার সময় দেয়া থাকবে যে তোমার ফোর্স দেয়া থাকবে। মনে করো এখানে তো আমাদের এই অঙ্কটা বড় ছোট জন্য করা হয় নাই, ফোর্স দেয়া নাই। অনেক সময় কি ফোর্স দেয়া থাকবে, তখন কি তোমরা নমিনাল ক্যাপাসিটি বা অ্যালাবল ডিজাইন স্ট্রেন্থ বা অ্যালাবল স্ট্রেন্থ গুলো এখানে যদি বলা হয় যে ডেড লোড দেয়া আছে তোমার 100, if সর্বোচ্চ কতটুকু লাইভ লোড অ্যাপ্লাই করা যাবে, অঙ্কটা হতে পারে না? তুমি যদি ডিজাইন স্ট্রেন্থ জানো তাহলে কি তুমি ইজিলি পারবে যে তোমার দুইটা মিলে হচ্ছে তোমার এই ক্ষেত্রে শেষেরটার জন্য যদি করি যে দুইটা মিলে তোমার 43.9 ফ্যাক্টর অবস্থায় 43.9 অ্যালাউ করতে পারো। তো ফ্যাক্টর অবস্থায় 43.9, তাহলে তুমি লিখতে পারো 43.9 সরি 9 সমান সমান 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। যদি এই ক্ষেত্রে তোমার ডেড লোডটাই নিতে পারবে না 100 কি, মনে করো এখানে 10 আছে, তাহলে কি ডেড লোড, তাহলে কত হবে 43.9 সমান সমান 1.2 ইনটু 10, তাহলে কত 12 প্লাস 1.6 ইনটু লাইভ লোড। এই সর্বোচ্চ কত এখান থেকে এলএলএল লাইভ লোডের ভ্যালু পাওয়া যাবে যে সর্বোচ্চ কতটুকু লোড এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে একটু সমস্যা যেটা হয় তোমাদের পরীক্ষা বা অতীত অভিজ্ঞতা থেকে, যেখানে বোল্ট দুইটার জায়গায় তিনটা দিলে তোমরা সব উল্টাই ফেলো, আর দুই সারি দিলে তো কথাই নেই। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবা যে দুইটা জায়গায় তিনটা দিলে কি হয়, দুই সারি দিলে কি হয়, বা এখানে আমি একটা সিঙ্গেলে কোনো জায়গায় দুই সারি কোনো জায়গায় একটা সিঙ্গেল দিলাম, ওইরকম কি হয়, এই ক্ষেত্রগুলো একটু ভালো করবে। আবার পরীক্ষার সময় খেয়াল রাখবা যে গাছের প্লেটটা কোনটা গভর্ন করে। আবার অনেক সময় গভর্নও কাজ হবে না, এখানে যদি 1.5 এখানে 1.8 থাকে তাহলে কি তোমার গভর্ন দিয়ে কাজ হবে না, দুইটাই চেক করতে হবে। তো এই জিনিসগুলো অনেকভাবে নানান চেঞ্জ করা যায় বা বাস্তবে চেঞ্জ হয়। তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখো। বুঝতে পারছি? আর একটা ছোট অঙ্ক করে আজকে ক্লাস শেষ। 2 মিনিট। ওকে, a plate 3/8 into 6 is used as a tension member to resist a service dead load of 12 kip and service live load of 33 kip. This member will be connected to a 3/8 inch cassette plate with 3/4 inch diameter bolt housing. বোল্টের এক্ষেত্রে আমাদের ডায়ামিটার দেয়া আছে 3/4 ইঞ্চি, বাট এখানে একটা জিনিস উল্লেখ নাই যে বোল্ট গুলা কি তোমার থ্রেড ইন প্লেন অফ শেয়ার না নট ইন প্লেন অফ শেয়ার। যদি লেখা না থাকে তাহলে আমরা একটু সেফ সাইডে থাকবো, ধরে নিব কি শেয়ারের প্লেনে থ্রেড থাকবে, কারণ এটা অবশ্য কনস্ট্রাকশনের ব্যাপার যে যে বোল্টগুলো আছে এগুলা তোমার কতটুকু দূর থেকে কি তোমার থ্রেড কাটা শুরু হচ্ছে। একদম গোড়ায় থাকে না, কারণ গোড়ায় তো তোমার কানেক্টিং প্লেটই থাকে। সো কত দূর থেকে হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে বড় বোল্ট কিনে নিয়ে আসছে চিকন প্লেট থিনার প্লেট কানেক্টিং এর জন্য, তখন দেখা যাচ্ছে থ্রেডটা কি আমার শেয়ার প্লেনও ঢুকে যেতে পারে। So, যদি না থাকে উল্লেখ তাহলে আমরা বলবো কি যে থ্রেড গুলো প্লেন অফ শেয়ার থাকে। সো এখানে আমাদের লাইভ লোড আর ডেড লোড দেওয়া আছে এক লাইনের অঙ্ক, যে ফ্যাক্টর লোড হচ্ছে আমার
1.8 1.6 লাইভ লোড, তাহলে 67.2 কিপস। তাহলে আমার শেয়ার স্ট্রেংথে আমার 67.2 কিপ ফ্যাক্টরড লোড ক্যারি করতে হবে। এখন আমরা নমিনাল ক্যাপাসিটি কত জানি, আমাদের ক্রস সেকশনাল এরিয়া জানি, ডায়ামিটার যদি 3/4 ইঞ্চি হয়, ক্রস সেকশনাল হচ্ছে 0.4418 ইঞ্চি স্কয়ার, এবং নমিনাল ক্যাপাসিটি আমাদের 54 বা 68। হচ্ছে থ্রেড যদি খাঁজ কাটা থাকে তাহলে কি 54, খাঁজ কাটা না থাকলে 68। তো আমরা ধরে নিলাম থ্রেড আছে, তাহলে কি 54। তাহলে একটা নমিনাল ক্যাপাসিটি হচ্ছে 23.86 ইন টার্মস অফ শেয়ার, এবং ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 75%, তাহলে হচ্ছে 17.9 কিপস পার বোল্ট। অর্থাৎ একটা বোল্ট আমার ডিজাইনে 17.9 কিপ লোড নিতে পারে, আমার আলটিমেটলি নিতে পারে যাবে কত 67.2। তাহলে কয়টা বোল্ট লাগবে, একটা নিতে পারে 17.9, তাহলে কয়টা লাগবে 3.75। সো এটা 3.75 তো হবে না, সো টোটাল ইউজ 4 নাম্বার 4 3/4 ইঞ্চি ডায়ামিটার গ্রুপে 3.75 না নিয়ে 4টা দিলাম। সো এর মাধ্যমে এই চ্যাপ্টার শেষ। বুঝতে পারছো? আমাদের নেক্সট চ্যাপ্টারে আর একটা ক্লাস লাগবে তিন কলামে। ওই ক্লাসটা আমরা শনিবারই করি ক্লাস টাইমে, তারপর শেষ হয়ে যাবে। কি বলো? শুক্রবারে করা যায়? শুক্রবারে কখন, বিকালে করতে পারবা সন্ধ্যার পরে? জি স্যার, সন্ধ্যার দিকে। তাহলে আর শুক্রবারে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো শুক্রবারে বা কালকে রাত্রে করবা? কালকে না, কালকে রাত্রে কালকে একটু স্যার চাপ আছে স্যার। আচ্ছা, শুক্রবার রাত্রে করছি, ঠিক আছে? তাহলে শুক্রবার রাত্রে সিলেবাস শেষ হয়ে যাবে। আর তোমরা ক্লাস টেস্ট দিবা, একটা ক্লাস টেস্ট দাও কানেকশনের উপর, একটা ক্লাস টেস্ট দিয়ে দাও শনিবারে বা রোববারে। স্যার ওই যে একটা স্লাইড দিছিলেন স্যার, ওটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, মানে ওটা কোথা থেকে কিভাবে পান আবু স্যার বুঝতেছি না। কোনটা? ওই সে বুঝলাম না কোনটা একটা প্রবলেম। স্লাইড বানাই বলছিলেন স্যার, ওই যে একটা হ্যাঁ লেখা হ্যাঁ হ্যাঁ, ও ওইটা তো বাকি আছে। হ্যাঁ, জি স্যার, স্যার ওটা বুঝতেছি না স্যার ওটা কোথা থেকে। ওটা তো করতেছো, কিন্তু ক্লাস টেস্ট দিবা না একটা? দিলে সেফ থাকবা, দিয়ে দিও একটা। স্যার স্যার একটা ক্লাস টেস্ট দিছে, ওইটা স্যার বাদ দিছে। ওটা দিতে যাচ্ছ না, ক্লাস টেস্ট দিতে যাচ্ছ? এই তোমার বাকিদের মতামত কি? জি স্যার, স্লাইডটা স্যার না দিয়ে স্যার ক্লাস টেস্ট দিয়ে স্যার। তাই ক্লাস টেস্ট কানেকশনের উপর দিয়ে দাও, কিবারে দিবা? স্যার পিএল এর মধ্যে দিন স্যার, পিএল বলো এর না, বেশি ভিতরে যাওয়া, পেএল এর বেশি ভিতরে যাওয়া যাবে না। না স্যার, ভিতরে বেশি ভিতরে না স্যার, এই শুরুর দিকেই স্যার। আচ্ছা, তোমরা ডেট ঠিক করে দিও। হ্যাঁ, কানেকশনের জি স্যার। সহজ আছে। জি ঠিক স্যার। আছে, ওকে, সবাই ভালো থাকো। আর তাহলে শুক্রবার স্যার রাত্রে স্লাইডটা স্যার স্যার করা লাগবে না স্যার? করতে যাচ্ছ না যে তোমরা? আচ্ছা স্যার। স্যার ঠিক ওটা আছে, একটু ঝামেলা স্যার, দেখতে গেলে আচ্ছা ঠিক আছে, টাইম দিতেছে। ওকে। তাহলে শুক্রবার রাত্রে আমাদের লাস্ট ক্লাস হবে 7:30টায়। হ্যাঁ, আচ্ছা স্যার। স্যার ওই যে টপিকটা স্যার, ওই টপিকটা কি থাকবে? ও ওইটা তো নির্ভুল থাক, ওইটা বাদ দাও। ইয়ে করে লাভ নেই, ক্লিয়ার করে জি স্যার, জি স্যার, জি স্যার, ওইটাই। ওকে, জি স্যার, শুক্রবার। আসসালামু আলাইকুম স্যার।